মুর্শিদাবাদ তখন বিশ্ব জিডিপির 5% জিডিপি একাই কন্ট্রিবিউট করত। সমগ্র বাংলা মিলে 12% জিডিপি। এখনকার সিল্ক আর মসলিন সমগ্র ইউরোপের বাজারে ছেয়ে গিয়েছিল। এই মুর্শিদাবাদেই প্রথম ব্রিটিশ, ডাচ, ফ্রেঞ্চ এমনকি অস্ট্রিয়ানরাও এসে জাকিয়ে নিজেদের কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করেছিল। হয়ে উঠেছিল তখন সমগ্র বাংলার রাজধানী। আর এখানে বসেই সমগ্র বাংলা, বিহার, উড়িষ্যা জুড়ে রাজত্ব করতেন নবাব। আমি এখানে কথা বলছি মুঘল আমলের মুর্শিদাবাদকে নিয়ে। মুঘল আমলে মুর্শিদাবাদই ছিল সমগ্র বাংলার প্রাণকেন্দ্র। কিন্তু এই ব্যাপারে ইতিহাসের পাঠ্য বইয়ে কোনো জায়গা নেই, রাজনীতির কোনো আলোচনাতে নেই, টিকে আছে শুধু ধ্বংসাবশেষ আর স্মৃতি হয়ে। কিন্তু কিভাবে শুরু হলো মুর্শিদাবাদের পতন, গড়েই উঠেছিল বা কিভাবে, আর কিভাবেই বা মুর্শিদাবাদের ছাই থেকে কলকাতার জন্ম হলো, এই সব কিছুই আমরা জানবো আজকের ভিডিওতে। সো ওয়েলকাম টু মুর্শিদাবাদ। আমি পবিত্র, আপনারা দেখছেন চ্যানেল ভাইব। মুর্শিদাবাদ সে সময় কেন এতটা পাওয়ারফুল হয়ে উঠেছিল তা জানার জন্য আমাদেরকে একজন ব্যক্তির ব্যাপারেই ভালো করে জানতে হবে, মুর্শিদ কুলি খান। 1700 শতকের শুরুর দিকে মুঘল শাসনের সময় বাংলা ছিল সবচেয়ে ধনী শহর। সেই সময় বাংলা অনেক কিছু জিনিস তৈরি করত, রেশম কাপড়, মসলিন, চাল, নীল, সোরা, এরকম আরো অনেক কিছু ছিল যা সমগ্র বিশ্ব বাজারে রপ্তানি করা হতো। আর মুর্শিদ কুলি খান সে সময় সে কোনো রাজা ছিল না, তখন সে মুঘলের অধীনে একজন দেওয়ান হিসেবে কাজ করত। মুঘল আমলে দেওয়ান এমনই একটা উচ্চপদস্থ প্রশাসনিক পদ ছিল যার উপর রাজ্যের রাজস্ব ও অর্থনৈতিক বিষয়াবলীর ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব থাকতো। তো একজন দেওয়ান হিসেবে এইসব দায়িত্বই তখন মুর্শিদ কুলি খানের উপর ছিল। কিন্তু মুর্শিদ কুলি খান ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, অতি চালাক, টাকা পয়সা সম্পদের দিক থেকেও যথেষ্ট সমৃদ্ধশালী, যার ফলে 1704-এ তিনি অনেক বড় একটা সিদ্ধান্ত নেন। বাংলা রাজধানী ঢাকা থেকে পরিবর্তন করে মুর্শিদাবাদে নিয়ে আসেন। পরে সে তার নিজের নাম অনুসারে মুর্শিদাবাদ নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ রাখে। মুর্শিদাবাদ, দ্য সিটি অফ মুর্শিদ। মুর্শিদাবাদকে রাজধানী করার কারণ ছিল তিনি একটা সুবিধাজনক জায়গা চাইছিলেন। আর মুর্শিদাবাদ ভাগীরথীর ডান সাইডে অবস্থিত আর গঙ্গা নদীর উপনদী হওয়ায় নদী পথে যাতায়াতের সুবিধাটা বেশ পেয়েছিল। আর ঢাকার থেকে অনেক কম বন্যাপ্রবণ ছিল। আর সেই সময় পশ্চিম বাংলা মানে আমরা এখন যেখানে অবস্থান করছি, এখানে উৎপন্ন টেক্সটাইল দ্রুততার সাথে সমগ্র বিশ্ব বাজারে ছড়িয়ে পড়ছিল। এখানকার মাটি ছিল উর্বর, তাই চাষাবাদও বেশ ভালো হতো। আর বিহার, উড়িষ্যার সঙ্গে সড়কপথে যোগাযোগও ছিল খুবই সহজ। আবার নদীগুলো সোজা মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে, ফলে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ অনেক সুবিধার ছিল। তাই সব মিলিয়ে একদম পারফেক্ট জায়গা ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে, যার কারণে মুর্শিদ কুলি খান রাজধানী হিসেবে মুর্শিদাবাদকে বেছে নিয়েছিল। মুর্শিদাবাদে রাজধানী স্থাপন করার পর তিনি বাংলার প্রশাসনিক ব্যবস্থাকে নিজের মতো করে আবার পুনর্গঠন করেন। তিনি দুর্নীতি দমন করেছিলেন, দিল্লিতে মুঘল দরবারে যথাসময়ে ট্যাক্স জমা দিতেন, তারপর বাণিজ্যিক ব্যাপারগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেদিকেও তিনি ঠিকঠাক ধ্যান দিয়েছিলেন, যার ফলে ব্যবসায়ীরা বন্যার মতো ভেসে এসেছিল মুর্শিদাবাদে ব্যবসা করতে। খুব তাড়াতাড়ি হিন্দু ব্যাংকার্স, জৈন মহাজন, আর্মেনিয়ান ট্রেডার্স এমনকি ইউরোপিয়ানরাও এখানে আসতে শুরু করে। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ, ডাচ, ইভেন অস্ট্রিয়ানরাও এখানে তাদের ফ্যাক্টরি, ট্রেড পোস্ট স্থাপন করে। আর এদের আসার পরেই সিল্ক, মুসলিন, স্পাইসেস আরো নানা উৎপন্ন জিনিস বিশ্ব বাজারে ছড়িয়ে পড়তে থাকে। আর মুর্শিদাবাদ আরো ধনী হতে থাকে। মুর্শিদাবাদের কাশিম বাজার তখন রীতিমতো ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। আর সেই সময় বাণিজ্যিক সাম্রাজ্যের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন মোস্ট পাওয়ারফুল ব্যাংকার জগৎ শেঠ ফ্যামিলি। এই জগৎ শেঠ ফ্যামিলি নামটাকে ভালো করে মনে রাখবে, মুর্শিদাবাদের ভাঙনে এর অনেক বড় হাত ছিল। তো মনে করা হয় যে বর্তমানে যে টপ 5 রিচেস্ট বিলিয়নিয়ার আছে তাদের সবার সম্পত্তিকে একত্রিত করলে যতটা সম্পত্তি দাঁড়াবে তার থেকেও বেশি সম্পত্তির মালিক ছিল এই জগৎ শেঠ পরিবার। এদের সিদ্ধান্তেই সিদ্ধান্ত হতো কোন শাসক কতদিন শাসন করবে। আর এই পরিবার মুর্শিদাবাদের কেন্দ্রস্থলেই বানিয়েছিল তাদের সুবিশাল প্রাসাদ। তাই মুর্শিদাবাদ যখন তার উন্নতির চরম সীমায় বিরাজমান ছিল তখন একা মুর্শিদাবাদ পুরো বিশ্বের জিডিপির 5% জিডিপি কন্ট্রিবিউট করত। বিশ্ব অর্থনীতির বাজারে কয়েকটা ইউরোপিয়ান দেশগুলো মিলেও যতটা না জিডিপি কন্ট্রিবিউট করত তার থেকেও বেশি একটা শহর একা কন্ট্রিবিউট করত। আর এখান থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুর্শিদাবাদের বিপুল ধন সম্পত্তির উপর তার নজর পড়ে। এবার কথা হলো মুর্শিদ কুলি খান মুঘল দরবারের একজন শীর্ষ দেওয়ান হিসেবে কিভাবে তিনি রাজধানী স্থানান্তর করে মুর্শিদাবাদ নিয়ে এলেন। তিনি কি এতটাই ক্ষমতার অধিকারী ছিলেন? এই ব্যাপারে জানার জন্য আমরা মুর্শিদ কুলি খানের শৈশব থেকে শুরু করি। মুর্শিদ কুলি খানের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, তবে মনে করা হয় তিনি একটা দারিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দারিদ্রতার কারণে মুঘল দরবারের ফর্মার হাই র্যাঙ্কিং অফিসার হাজি সাফির কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। এরপর ধর্মান্তরিত করার পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ হাদি। হাজি সুফি তাকে নিজের সন্তানের মতো মানুষ করে এবং তার উচ্চশিক্ষার জন্য পার্সিয়া, যার বর্তমান নাম ইরান, সেখানে নিয়ে যায়। পরে শফি খান দিল্লি এম্পায়ারের দেওয়ান হিসেবে নিযুক্ত হয় 1668 থেকে 1689, আর 1690 ফেব্রুয়ারিতে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। আর এই সময়টাতে
মোহাম্মদ হাদি মানে মুর্শিদ কুলি খান শফি খানের কাছ থেকে একজন দেওয়ান হওয়ার যাবতীয় কাজকর্ম শিখে ফেলে। এরপর হাজি শফির মৃত্যুর পর মুর্শিদ কুলি খান ভারতে ফিরে আসে আর মুঘল দরবারি হায়দ্রাবাদের দেওয়ান হিসেবে আর গোলকোন্ডার ফৌজদার হিসেবে নিযুক্ত হয় 1698 সালে। আর এখান থেকেই সে মুঘলের নজরে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে সামনে আসে। এরপর যখন ঔরঙ্গজেব বাংলার জন্য একজন সঠিক দায়িত্ববান দেওয়ানের খোঁজ করছিল, তখন ঔরঙ্গজেব যুবক মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে বেছে নিয়েছিল আর 1701 সালে বাংলার দেওয়ান হিসেবে বাংলায় পাঠিয়ে দেয়। আর এই সময় সে আর একটা নতুন উপাধি লাভ করে কর্তালাব খান নামে। আর এই সময়টাতেই গত 27 বছর ধরে মুঘলরা মারাঠাদের সঙ্গে দাক্ষিণাত্য লড়াই নিযুক্ত ছিল। আর এই দীর্ঘ দাক্ষিণাত্য লড়াইয়ে মুঘল দরবারকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় আর গ্রেন ডিলাররাও তখন ঋণ দিতে অস্বীকার করে। ফলে আর্থিক ভারসাম্যতা এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পরপর 3 বছর সমস্ত কর্মচারী এবং উচ্চপদস্থ কর্মচারীদের বেতনও কমিয়ে দেওয়া হয়। এদিকে মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত হয়ে প্রথম বছরই 1 কোটি টাকা রাজস্ব বাংলা থেকে আদায় করে মুঘল রাজকোষে জমা দেয়। এরকম আর্থিক সংকটে মুর্শিদ কুলি খান মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নজরে একজন ত্রাতা হয়ে উঠে আসে। এরপরে 1702 এর 23 ডিসেম্বর ঔরঙ্গজেবের কাছ থেকে মুর্শিদ কুলি উপাধি পায়। আর 1704 এ ঔরঙ্গজেবের আদেশেই রাজধানী ঢাকা থেকে স্থানান্তর করে মুর্শিদাবাদে নিয়ে আসা হয় এবং সেই বছরই মুর্শিদাবাদ নাম বদল করে মুর্শিদাবাদ নাম রাখা হয় তার নাম অনুসারে। এরপর 1707 এ ঔরঙ্গজেবের মারা যাওয়ার সাথে সাথে ওইদিকে দাক্ষিণাত্য লড়াইয়েরও সমাপ্তি ঘটে। আবার এদিকে ঔরঙ্গজেবের বিশাল সাম্রাজ্য নিয়ে তার উত্তরাধিকারীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরে ফারুক সিয়ার মুঘল সম্রাট নিযুক্ত হলে 1710 এ মুর্শিদ কুলি খানকে বাংলার ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়। এরপর 1717 সমগ্র বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়। আর তখনই মুর্শিদ কুলি খান সমগ্র বাংলার অ্যাডমিনিস্ট্রেটিভ আর মিলিটারি পাওয়ার নিজের কন্ট্রোলে পেয়ে যায়। তার কাছে তখন 50,000 সৈন্য ছিল পরিস্থিতি সামলানোর জন্য। এইভাবে কয়েক বছরের মধ্যেই মুর্শিদাবাদ হয়ে ওঠে ব্যবসার মূল কেন্দ্রবিন্দু। দেশ বিদেশ থেকে মানুষের আনাগোনা, মুর্শিদাবাদ হয়ে ওঠে বিশাল সম্পত্তির ভান্ডার। কিন্তু ইতিহাস আমাদের বারবার প্রমাণ করেছে যেখানেই বিপুল ধন সম্পত্তি আছে সেখানেই ষড়যন্ত্র আছে। এরপর 1727 বাংলার প্রথম নবাব হিসেবে মুর্শিদ কুলি খান মারা যায়। আর তার কোনো ছেলে সন্তান না থাকায় তার জামাতা সুজাউদ্দিন বাংলার নবাব হয়। সুজাউদ্দিনও কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড ফেয়ার গভর্নেন্স রিস্টোর করেন। ট্যাক্স সিস্টেমে কিছু চেঞ্জেস নিয়ে আসে যাতে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে উদ্যোগী হয়। আর রিলিজিয়াস ব্যাপারগুলোতেও সমতা বজায় রেখেছিল। 1739 পর্যন্ত তার নবাবী শাসনকালে মুর্শিদাবাদের বেশ গ্রোথ হয়। তারপর 1739 যখন সুজাউদ্দিনের ছেলে সরফরাজ খান বাংলার নবাব হয়, তখন ওয়ান অফ দ্য লার্জেস্ট মসজিদ ফটি মসজিদ নির্মাণের কাজ শুরু করে। কিন্তু এই মসজিদের কাজ সম্পূর্ণ করতে পারেনি, কারণ তার নবাবী কার্যকলাপ সম্পূর্ণভাবে ব্যর্থ ছিল। আর এদিকে মুঘল দরবারেও রাজস্ব ঠিকঠাকভাবে জমা দিচ্ছিল না। আর এই সময়ই এই সবকিছুর সুযোগ নিয়ে বিহারের ডেপুটি সুবিধার হিসেবে নিযুক্ত আলীবর্দী খান মুঘল সম্রাটের কাছ থেকে লিখিত ফরমান নিয়ে আসে। এরপরে আলীবর্দী খান গিরিয়া যুদ্ধে সরফরাজ খানকে পরাজিত করে হত্যা করে আর নিজে বাংলার নবাব পদে বসে। সালটা ছিল 1740। এরপর 1756 পর্যন্ত আলীবর্দী খান বাংলার নবাব হয়ে থাকে। আর এই সময়ই হলো গিয়ে বর্গীরা বাংলায় চুপিসারে এসে গ্রামে গঞ্জে লুটপাট করে যেত। বর্গীরা ছিল আসলে মারাঠাদের ভাড়াটের সৈন্য। তো এই বর্গীরা বাংলায় এতটা লুটপাট চালিয়েছিল যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। এই নিয়ে আপনারা একটা ছড়া পড়ে থাকবেন, খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। বাকি লাইনগুলো আর পড়লাম না। তো ছড়ার এই লাইন বর্গী এলো দেশে বর্গীদের লুটপাটের প্রসঙ্গেই বলা হয়েছে। কিছুদিন আগে একটা হিন্দি মুভি বেরিয়েছিল ছাওয়া, যেখানে মারাঠা ও মুঘল বিরোধী এবং দাক্ষিণাত্য রাজনীতি নিয়েই দেখানো হয়েছে, কিন্তু বাংলায় বর্গী দ্বারা মারাঠাদের লুট কার্য একেবারেই দেখানো হয়নি। সো আলীবর্দী খান সেই সময় মিলিটারি প্রোটেকশন আরো স্ট্রং করে যাতে রাজধানী ঠিকঠাকভাবে সার্ভাইভ করতে পারে। এরপর সে কিছু ইমারত তৈরি করে, যেমন কুশবাগ গার্ডেন জামা মসজিদের স্টাইলে বানিয়েছিল, যেখানে আলীবর্দী খান আর তার পরিবারের সমাধি আছে। আবার এদিকে নিউট্রাল ফরেন পলিসির ক্ষেত্রেও ডিপ্লোম্যাটিক ব্যালেন্স বজায় রেখে চলত, যাতে কোম্পানির উপর উপনিবেশিক নিয়ন্ত্রণ বজায় থাকে। তার আমলে লিটারেচার, মিউজিক, আর্টিস্ট, পোয়েটস এদেরকে সম্মানীয় মর্যাদা দেওয়া হয়। আলীবর্দী খান জমিদারের উপরেও কন্ট্রোল বজায় রাখে যাতে তার নবাবী কারবার বেশ চলতে থাকে। এরপর 1756 আলীবর্দীর গ্র্যান্ডসন সিরাজউদ্দৌলা বাংলার নবাব পদে বসে। সিরাজউদ্দৌলার আমলে মুর্শিদাবাদ শহরের ডেভেলপমেন্ট দেখা গেলেও তার নবাবী মহলেই শুরু হয়েছিল বিরাট ষড়যন্ত্র, যা পলাশির যুদ্ধ, মুর্শিদাবাদের ডাউনফল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজত্ব করার জন্য পথ খুলে দিয়েছিল। নেক্সট চ্যাপ্টারে আমরা সেটাই জানবো। 23 বছর বয়সী নবাব সিরাজউদ্দৌলা ইমোশনালি শর্ট টেম্পারের ছিল। আর এদিকে বাংলার বিপুল সম্পত্তির উপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের 100% কন্ট্রোল জমাতে চাইছিল উইথাউট পেইং এনি ট্যাক্স। তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার ফোর্ট উইলিয়ামে তাদের নিজেদের দাস্তাক প্রিভিলেজ শুরু করে রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য, আর যাতে লোকাল ইকোনমিকে ইচ্ছা মতো লুট করতে পারে। আবার এদিকে নবাব সিরাজের অন্দরমহলেই এক ষড়যন্ত্র শুরু হয় তাকে নবাব পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর এরই সুযোগ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব ভালোভাবে লাগিয়েছিল। মীর জাফর নাম শুনেই থাকবেন, সিরাজের
সিরাজের কমান্ডার ইন চিফ, সে আলীবর্দী খানেরও কমান্ডার ইন চিফ ছিল। তাই সে ভেবেছিল আলীবর্দী খানের পর সেই বাংলার নবাব হবে। কিন্তু আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে নবাব ঘোষণা করায় মীর জাফর খুব অপমানিত ফিল করে। পরে সিরাজের সঙ্গে বেশ কয়েকবার ঝামেলা হয়। তাই সেও সিরাজকে নবাবের পদ থেকে সরাতে চাইছিল। আর একদিকে ঘরসেটি বেগম, সিরাজউদ্দৌলার মাসি, সেও চাইছিল সিরাজের বদলে তার জামাতা শওকত জং বাংলার নবাব হোক। ঘরসেটি বেগমের বিপুল সম্পত্তি থাকার পাশাপাশি তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও বেশ স্ট্রং ছিল। পরে সিরাজ ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পেরে তার মাসির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেলে আর তাকে নজরবন্দি করে রাখে। কিন্তু এর আগেই ঘরসেটি বেগম কোম্পানিকে প্রচুর টাকা ফান্ড করে সিরাজকে সরিয়ে দেওয়ার জন্য। তারপর ব্যাংকার জগৎ শেঠ, সেও ভয় পাচ্ছিল সিরাজের জন্য হয়তো তার বাংলার উপর থেকে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল চলে যেতে পারে, কারণ সিরাজ 30 মিলিয়ন রাজস্ব চেয়েছিল। দিতে অস্বীকার করে মেহতাব চাঁদকে আটক করেছিল। তারপর রায়দুল্লভ, সিরাজের সিনিয়র মিলিটারি কমান্ডার, ইয়ার লুতুফ খান, সিরাজের মিলিটারি অফিসার, মিডিলম্যান উমি চাঁদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে 5% কমিশন দাবি করেছিল মির্জাপুরের সাথে যে ডিল হয়েছিল তার থেকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের প্রত্যেককে নিজের ফায়দার জন্য খুব ভালোভাবে ব্যবহার করেছিল, যার পরিণাম দাঁড়ায় পলাশির যুদ্ধ। 1757 23 জুন এই পলাশির যুদ্ধে সিরাজের সোলজার ছিল 50,000, যাদের লিড করছিল মীর জাফর। আর কোম্পানির তরফ থেকে এই লড়াই লিড করছিল লর্ড ক্লাইভ, তার কাছে সৈন্য ছিল মাত্র 3000। নিজের কাছে 50,000 সৈন্য থাকা সত্ত্বেও সিরাজ এই যুদ্ধে হেরে যায়, কারণ সিরাজের 80% সৈন্য লড়াই করেইনি। মীর জাফরের কথায় মাত্র কয়েক ঘন্টার লড়াই বাংলার শেষ স্বাধীন নবাবের নির্মমভাবে পরাজয় হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এবার ব্রিটিশদের সাথে চুক্তি অনুযায়ী মীর জাফর বাংলার নবাব পদে বসলেও সে ব্রিটিশদের কাঠের পুতুল হয়ে থাকে। এবার বাংলার সমস্ত কন্ট্রোল ব্রিটিশদের হাতে চলে যায়। শেষমেশ নবাব জমিদারে পরিণত হয়। আর জগৎ শেঠ পরিবার, মেহতাব চাঁদ আর তার কাজিনকে তাদেরই প্রাসাদ থেকে ফেলে দেওয়া হয়, সেখানেই তাদের মৃত্যু ঘটে। এবার মুর্শিদাবাদের বিপুল পরিমাণ সম্পদ কোম্পানি একা লুট করতে থাকে, আর মুর্শিদাবাদের ক্ষমতা এখান থেকেই ধীরে ধীরে কমতে থাকে। পলাশির যুদ্ধে জয়লাভ করার পর ব্রিটিশ এখন আসল খেলা দেখাতে শুরু করে। বাংলায় এখন নামমাত্র নবাব, সিদ্ধান্ত সব নিচ্ছে ব্রিটিশ। ব্রিটিশ একবার মীর জাফরকে নবাব বানাচ্ছিল তো একবার মীর কাসিমকে। এর মধ্যে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম আর ব্রিটিশ কোম্পানির মধ্যে এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার আর উড়িষ্যায় দেওয়ান হিসেবে নিযুক্ত হয়। মানে এবার বাংলা, বিহার, উড়িষ্যা থেকে রাজস্ব আদায় করবে কোম্পানি। আর এই সব কিছুর মাস্টার মাইন্ড ছিল লর্ড ক্লাইভ। এবার লর্ড ক্লাইভের পর 1772 সালে যখন ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়ে আসে, তখন সে দেখে এখানে ডুয়েল সিস্টেমে রাজত্ব চলছে, যেখানে ব্রিটিশ কন্ট্রোল করছে ফাইন্যান্স আর নবাব চালাচ্ছিল অ্যাডমিনিস্ট্রেশন। ওয়ারেন হেস্টিংস ব্যাপারটাকে ভালো চোখে দেখলো না। এরকম চললে নবাব হয়তো কোনোদিন তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। তাই ওয়ারেন হেস্টিংস নবাবের অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতাকে পুরোপুরি অ্যাবলিস্ট করে দেয়। এর বদলে কলকাতায় বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠা করা হয়। এরপরে ট্রেজারি, সিভিল কোর্টস, ক্রিমিনাল কোর্টস সমস্ত কিছু যা মুর্শিদাবাদে ছিল কলকাতাতে শিফট করা হয়। আর এই সময় থেকেই বাংলার রাজধানী আর মুর্শিদাবাদ থাকলো না, এখন রাজধানী হলো কলকাতা, তখন ক্যালকাটা। এরপর 1790 সালে লর্ড কর্নওয়ালিস আসার পর ওই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলে যা কিছু ওয়ারেন হেস্টিংস শুরু করেছিল। এর 3 বছর পর 1793 সালে ব্রিটিশ যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল, তার ফলে বড় জমিদার এবং ব্রিটিশরা ভরপুরভাবে বাংলা সম্পত্তি লুট করতে থাকে। বাংলার ইকোনমিকে এবার যেন গলা টিপে ধরা হয়েছে। বাংলার বিখ্যাত সিল্ক আর মসলিন ইন্ডাস্ট্রি ক্র্যাশ হয়ে পড়ে, আর অন্যান্য উৎপন্ন দ্রব্যের উপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়। আর এদিকে ইউরোপের বাজার থেকে ব্রিটিশ পণ্য ট্যাক্স ফ্রি হওয়ায় দামও কম হয়, যার ফলে দ্রুত বাংলার বাজারে ছেয়ে পড়ে। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে না মুঘলের দরকার ছিল না কোনো ব্যাংকারের, এবার তার নিজেরই বিশাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক তৈরি হয়ে গেছিল। সবচেয়ে ধনী ব্যাংকার পরিবার জগৎ শেঠ এবার ক্ষমতাহীন হয়ে যায়। 18 সেঞ্চুরিতে যে শহর ফুলে ফেপে উঠেছিল, 19 সেঞ্চুরি আস্তে আস্তে তার হাল বেহাল হয়ে যায়। মুর্শিদাবাদের নদী বন্দর খালি হয়ে যায়, ব্যবসায়ীরা কলকাতায় শিফট হতে থাকে, আর্টিস্টরা কাজ হারায়, মুর্শিদাবাদ হয়ে ওঠে একটা প্রাদেশিক শহর। 18 সেঞ্চুরি থেকে 19 সেঞ্চুরির মধ্যে ব্রিটিশরা পুরো মুর্শিদাবাদকে খোকলা করে দিয়েছিল। বর্তমানে মুঘল আমলে তৈরি সমস্ত ইমারত ট্যুরিস্ট জোন হয়ে আছে, যেমন হাজারদুয়ারি প্রাসাদ, নিজামতি ইমামবাড়া, জগৎ শেঠের সেই প্রাসাদ। এইসব জায়গাগুলো আজ পরিষ্কারভাবে এক বার্তা বয়ে বেড়াচ্ছে। এক সময় আমরাই ছিলাম গোটা বাংলার ইকোনমি, পলিটিক্স অ্যান্ড কালচার। মুর্শিদাবাদের ভাঙন এতটাই তীব্র ছিল যে ভারতের ইতিহাসের পাঠ্য বইয়েও জায়গা করে নিতে পারেনি। আমাদের ইতিহাস পলাশির যুদ্ধ নিয়ে কথা বলে রবার্ট ক্লাইভকে নিয়ে, কিন্তু মুর্শিদাবাদ যে সবকিছুর কেন্দ্রে ছিল, সেই মুর্শিদাবাদকে নিয়ে কোনো কথা নেই। কিন্তু কেন? কারণ ইতিহাস তারাই লিখে যারা জিত হাসিল করে, আর ব্রিটিশ চাইছিল কলকাতাকেই সারা ভারতের এম্পায়ার সিম্বল হিসেবে রাখবে। ইভেন স্বাধীনতার পরেও মেন ফোকাস থাকে কলকাতা, দিল্লি, বোম্বাই। আজকের দিনে মুর্শিদাবাদের ব্যাপারটা কেন এতটা সিরিয়াসলি নেওয়া দরকার? কারণ ইতিহাস বারবার রিপিট হয়। তখন ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর এখন চলছে বিশ্বজুড়ে ট্যারিফ ওয়ার। অর্থনীতিকে কন্ট্রোল করা হচ্ছে বাণিজ্য চুক্তি আর ঋণের ফাঁদে ফাঁসিয়ে। এখন শুধু চেহারাটাই বদলেছে, কিন্তু ট্যাকটিক্স সেই একই আছে। মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দাও, ইকোনমিক ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে দাও, তারপর সুতো টেনে নাও। মুর্শিদাবাদ চ্যাপ্টার আসলে আমাদের বারবার ওয়ার্নিং করছে, ষড়যন্ত্র আর লোক বাইরের শক্তির জন্য অনায়াসে গেট খুলে দিতে পারে।
সো এটা আমার প্রথম ভিডিও, উপস্থাপনা কেমন হয়েছে একটু জানাবেন, ভালো লাগলে একটু সাপোর্ট করে যাবেন। অতঃপর ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।